আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখতে যাচ্ছি। সেটি হচ্ছে মাইক্রোসফট অফিসের খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে মূলত টাইপিংয়ের কাজগুলো করে থাকি, অথবা কোনো একটা লেটার অথবা আমাদের কোনো একটা ডকুমেন্টস, সেটা রিসার্চ ডকুমেন্ট হতে পারে, সেটা আমাদের যে কোনো ধরনের ডকুমেন্টস হতে পারে, সেটা আমাদের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে, অথবা আমাদের যে কোনো ডকুমেন্টস রেডি করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ইউজ করে থাকি। যেমন ধরুন আমার এখানে অলরেডি একটা ডকুমেন্টস রেডি করা আছে, যেটা অনেকটা লাইক একটা প্রজেক্ট প্রজেক্ট ডকুমেন্ট, অনেক ধরনের ইনফরমেশান দেওয়া আছে, খুবই গোছালো একটা ডকুমেন্টস। তো আমরা আজকে যেটা দেখব যে একটা ডকুমেন্টসের ভিতরে আমরা কীভাবে ম্যাপগুলা ইনপুট দিতে পারি, সেখানে কীভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিলের মধ্যে কীভাবে আমাদের ইনফরমেশানগুলো ইনপুট দিতে পারি, তাছাড়া আমরা কীভাবে কাট কপি পেস্ট করতে পারি, A to Z আমাদের একটা ডকুমেন্টস তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন, আমরা A to Z সব কিছু একটা শেখার এখানে ট্রাই করব। তো চলুন আমরা শুরু করি। তো এই জন্য আমাদের প্রথমত যে জিনিসটা শিখতে হবে সেটি হচ্ছে আমরা কীভাবে একটি ডকুমেন্টস খুলব। তো প্রথমত হচ্ছে আমাদের কম্পিউটারের রাইট বাটনটি ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর আমাদের নিউতে যেতে হবে। নিতে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড বলে ডকুমেন্টস বলে একটা কথা থাকবে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস বলে একটা কথা থাকবে। তো সেখানে যদি আপনি ক্লিক করেন আপনার একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনার সাথে সাথে সেটাকে রিনেম করে নিতে পারবেন। যেমন আমরা ওয়ার্ড নামে আমি সেটাকে রিনেম করে নিলাম। দেন আপনি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস, যেখানে আমরা আমাদের কাজগুলো স্টার্ট করব। তো এখানে চলুন আমরা আগে ইন্টারফেসটার সাথে পরিচিত হয়ে নিই। যে এখানে দেখেন উপরে যে ওয়ার্ড ডক লেখা আছে, এটা হচ্ছে আমাদের মূলত টাইটেল বার। আমরা কী নামে সেটাকে সেভ করে রাখছি, আমাদের টাইটেলটা কি এই ডকুমেন্টসে, সেই টাইটেল ডকুমেন্টসটাই আমাদের এখানে শো করবে। এছাড়া এই যে হোম, ফাইল, ডিজাইন, লেআউট, এই জায়গাটা সেটাকে অনেক সময় মেনু বারও বলা হয়, অনেক সময় এই জায়গাটাকে রিবন বারও বলা হয়। আর এই যে সাদা আমাদের ব্ল্যাঙ্ক যে পেজটা দেখা যাচ্ছে সেটাকে হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেস। এছাড়াও এখানে আমাদের দুই ধরনের স্ক্রল বার ক্রিয়েট হবে। এখন আমি যখন এটাকে ইন্টার দিয়ে আমাদের নেক্সট পেজে চলে যাব বা অনেকগুলো পেজ নিচে চলে যাব, তখন আমাদের এখানে যে উপর থেকে নিচে যাওয়ার যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল স্ক্রল বার। আর পাশ থেকে যদি আপনি যান তাহলে সেটা হচ্ছে আমাদের কি হরিজন্টাল স্ক্রল বার। তো চলুন আমরা এখন এখানে কিছু একটা লেখা ট্রাই করি। তো লেখার আগে আমরা শিখে নেব যে আমাদের ফাইল বা আমাদের ফাইল মেনুতে কী কী থাকে। ফাইলের মধ্যে আমাদের ইনফো, নিউ, ওপেন, সেভ এজ, অর্থাৎ ইনফোর মধ্যে আপনাদের যে ফাইলগুলো থাকবে সেই ফাইলের টোটাল ইনফরমেশান, যেমন সাইজ, তার পেজ কত পেজ আছে, ওয়ার্ড থেকে শুরু করে আপনার যত ধরনের ইনফরমেশান আছে সবগুলাই আপনার এই ইনফোর মধ্যে থাকবে। তারপর এই নিউতে যদি আপনার ক্লিক করেন তাহলে আপনার যদি পূর্বে কোনো নিউতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো পেজ দেখতেছেন, সেই পেজগুলোর থেকে যে কোনো একটা পেজ আপনি কী করে নিতে পারবেন, সেট করে নিতে পারবেন। তাছাড়া ওপেনে যখন আপনি যাবেন, ওপেনে যাওয়ার পরে আপনার পূর্ববর্তী যদি কোনো কাজ করা থাকে, যেমন আমার এখানে অনেকগুলো কাজ করা আছে, তো আপনি সেগুলো থেকে যদি কোনো কাজ করতে চান আবার সেগুলো যদি এডিট করতে চান তাহলে আপনি সেখান থেকে যে কোনো একটাকে ওপেন করে নিতে পারেন। যেমন ধরেন আমি যদি এটাকে ওপেন করে নিই, বা এই যে উদয় স্যার এখানে যদি ওপেন করে নিই, দেখছেন আমার এখানে একটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখানে এই ফর্মেটে কাজ করব না, আমরা একটা নতুন ফাইল নিব, নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এই যে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টস বলে একটা কথা আছে, আমরা সেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটাকে ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার সাথে সাথে আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। তারপরে যে বিষয়টা আমরা দেখবো সেখানে হচ্ছে দেওয়া আছে সেভ। এখন সেভ বলতে বোঝাচ্ছে, ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, যেমন ধরেন ওয়ার্ড, যে এটা লেখার পরে আমার এই জিনিসটা তো সেভ করে রাখতে হবে। যদি হঠাৎ করে আমার কম্পিউটার ক্র্যাশ করে অথবা আমার যদি ওয়ার্ড ফাইলটা কোনো কারণে চলে যায় তাহলে তো আমার তো এই জিনিসগুলো সেভ করা থাকবে না। তো আমরা কী করতে পারি, সেই জিনিসটাকে সেভ করে রাখবো, অর্থাৎ কিছুক্ষণ কাজ করার পর আমরা সেই জিনিসটাকে সেভ করে রাখতে পারি। যেমন এখানে শর্টকাটে সেভ দেওয়া আছে, আপনি যদি সেভ করতে পারেন, অথবা আপনার এখানে সেভ এজ দেওয়া আছে, সেভ এজ দিয়ে দিতে পারেন। বাট এখানে আমি যখন দিতেছি তখন কেন আমার এটা শো করতেছে, কারণ আমার
এই পেজটা কোথায় সেভ করা আছে সেটা কিন্তু আমাদের লোকেশনটা ডিটেক্ট করতে পারতেছে না। সেই জন্য আমাকে কী করতে হবে, আমাদের সেভ এসে গিয়ে আমার এই ফাইলটাকে আমি কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটাতে গিয়ে আমরা সেটা সেভ করে দেব। যেমন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, ডেস্কটপে আমি সেভ করলাম Word 2 দিয়ে। ওকে, Word 2 দিয়ে সেভ করার পর আমি যদি সেভ দিয়ে দিই তাহলে আমার জিনিসটা সেভ হয়ে গেছে। তারপর যদি আপনি আরও কিছু লেখেন, ওয়ার্ড ডকুমেন্টস লিখলাম, লেখার পরে যদি আপনি এখানে সেভ দেন তখন অটোমেটিক্যালি সেটা সেভ হতে শুরু করবে। অথবা আপনি এখানে ফাইলে গিয়ে এখানেও সেভ করতে পারেন। আর সেভ এর ফাংশনটা আমরা অলরেডি শিখে ফেলছি। ওকে, প্রিন্ট যদি আমরা কখন প্রিন্ট করতে চাই তখন প্রিন্ট অপশনের কাজ চলবে। তো এখন আমি আপনাদের জায়গায় যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমি যে লিখলাম, যে লেখাটাকে আমরা কীভাবে বড় করতে পারি। দেখেন এখানে ফ্রন্ট সাইজ বলে একটা কথা আছে। এই ফ্রন্ট সাইজের একটা শর্টকাট ব্যাপার আছে, সেটা হচ্ছে Ctrl+Shift+P। আপনি যদি Ctrl+Shift, যেমন CR Ctrl+Shift+P তিনটা জিনিসকে একসাথে ক্লিক করেন, চাপ দেন, তাহলে সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, আপনার এটা শো করবে। দেখেন এখানে আমাদের কিন্তু ঠিক আছে। তো আমরা এখান থেকে পেজগুলোকে সিলেক্ট করে, যেভাবে সিলেক্ট করে আমরা কী করতে পারবো, সেটাকে বড় ছোট করতে পারবো। এখন দেখেন Ctrl+Shift+P দেওয়ার পরে আমাদের এখানে দেখেন সাইজ দেখাচ্ছে। আপনি এখান থেকে কত সাইজ করতে চাচ্ছেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। এটা সম্পূর্ণটা আপনার উপরে। ওকে, এই দেখছেন। তাছাড়া আপনি যদি আরও বড় করতে চান করতে পারেন। এখন আমার কথা হচ্ছে আমি সেটা কালার চেঞ্জ করতে চাই। আমি কীভাবে কালার চেঞ্জ করব? এই যে এখানে দেখেন যে এই অপশনটা ফ্রন্ট কালার গিয়ে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি ডিরেক্ট ক্লিক করেন সেটা লাল হয়ে যাবে। আর আপনি যদি এই পাশে কার্সারে ক্লিক করেন তাহলে আপনাকে অনেকগুলো কালার দেখাবে। আপনি যদি ব্ল্যাকে ক্লিক করেন তাহলে ব্ল্যাক দেখাবে, আপনি যদি গ্রিনে ক্লিক করেন গ্রিন দেখাবে। আপনি যে কালার দিতে চান সেই কালারটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। এছাড়া আপনার এই যে ওয়ার্ডটা আছে বা যে সেন্টেন্সটা আপনি লিখছেন সেটাকে আপনি কী করতে পারবেন, ডার্ক করতে পারবেন। কীভাবে ডার্ক করবেন? আপনি এখানে যাওয়ার পরে স্টাইল করতে পারবেন বিভিন্ন ধরনের ডার্ক, বা আপনি বিভিন্ন ধরনের স্টাইলে সেটাকে কী করতে পারবেন, শ্যাডো করতে পারবেন। যেমন শ্যাডো যদি আপনি ক্লিক করেন অনেক ধরনের অপশন আছে, আপনি যে ধরনের অপশন দেবেন সেটা সেই ধরনেরই আপনার রেজাল্ট দেবে। আমি ব্ল্যাকে গিয়ে নিয়ে আসলাম। সাপোজ আপনি যদি এই কালারটা দিতে চান আপনি সেটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। তারপরে আপনি যদি এই জিনিসটাকে বোল্ড করতে চান তাহলে বোল্ড করতে পারবেন। ইটালিক করতে চাইলে এই যে এটা দ্বারা বোঝাচ্ছে কি ইটালিক, আপনি যদি ক্লিক করেন সেটা পাকা হয়ে যাবে, মানে ইটালিক ফরমেশনে চলে যাবে। আপনি যদি এই লাইনটা নিচে আন্ডারলাইন করতে চান তাহলে নিচে যদি দাগ ক্লিক করেন তাহলে সেটা কি অটোমেটিক্যালি আপনার লাইনে ওয়ার্ডের নিচে কি দেখাবে, একটা আন্ডারলাইন সাইন দেখাবে। আপনি যদি আবার ডাবল ক্লিক করেন সেটা চলে যাবে। এই যে প্রসিডিওরগুলো, এগুলি হচ্ছে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ফান্ডামেন্টাল বিষয়, এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এখন আমরা দেখব যে কীভাবে আমরা কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করার জন্য আমরা অনেকভাবে কপি পেস্ট করতে পারি। প্রথমত আপনি এটাকে ফুলটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার জন্য আপনি মাউস দ্বারা সিলেক্ট করতে পারেন, এভাবে ধরে টান দিয়ে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি রাইট ক্লিক করে কপি অপশনে যেতে পারেন, কপি করতে পারেন। তারপরে আপনি যদি বলেন আমি এখানে সেই জিনিসটা পেস্ট করতে চাচ্ছি, আপনি চাইলে রাইট ক্লিক করে পেস্ট যে অপশনটা আছে, যে পেস্ট অপশনটা, আপনার এখানে তিনটা অপশন আছে, যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি ইউজ করতে পারেন। পেস্ট করে দিলে পেস্ট হয়ে যাবে। তাছাড়াও আরেকটা অপশন আছে যে আমরা কীভাবে কপি এবং কীভাবে পেস্ট করতে পারি। তো কপি করার জন্য আমরা আরেকটা উপায় হচ্ছে গিয়ে শর্টকাট কিবোর্ডের মাধ্যমে যে CTRL প্লাস কন্ট্রোল সি দিলে সেটা কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। এবং কন্ট্রোল পি দিলে কন্ট্রোল ভি দিলে হবে কি, কন্ট্রোল সি দিলে হবে কপি, কন্ট্রোল ভি দিলে হবে কি পেস্ট।
তাছাড়া আরও একটা উপায় আছে, যে সেটা হচ্ছে আপনি এটাকে প্রথমে কী করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিলে কি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ দিলে পুরো পেজে যা লেখা আছে সব কী হয়ে যাবে, সিলেক্ট, মানে কন্ট্রোল এ মানে কন্ট্রোল অল। তাছাড়া আমরা আরেকভাবে সিলেক্ট করতে পারি, যে আমি যতটুকু পোর্শন প্রয়োজন সেই পোর্শনটুকু আমি সিলেক্ট করতে পারি। যেমন এটাকে পুরো সিলেক্ট করে এখানে দেখেন কাট কপি, কপি আছে, কাটও আছে। কাট হলে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, মানে চলে যাবে, যে যেমন একেবারে চলে যাবে কাট। এরপর আমি যদি সেটাকে পেস্ট করতে চাই, যেমন এখানে কাট করে নিয়ে এখানে পেস্ট করতে চাচ্ছি, এখানে পেস্ট করে দিতে পারবো, মানে কাট করতে দিলে সেটা আর থাকবে না। আর কপি করলে সেটা কি হবে, দেখেন যে কপি করলে সেটা আবার এখানেও থাকবে, আর আপনি নতুন যেখানে দিতে চাচ্ছেন সেখানেও থাকবে। ওকে, এছাড়া এই যে কপি করলাম, কপি করার পর এখানে আরেকটা অপশন আছে পেস্ট। আপনি আপনি যে জায়গায় সেটাকে পেস্ট করতে চান সেই জায়গায় কার্সারটা নিয়ে আপনি যদি পেস্ট বাটনে ক্লিক করেন সেটা এখানে পেস্ট করে দেবে। এইগুলো আমাদের কন্ট্রোল, পেস্ট এবং কপি, পেস্ট, কাট। এবার আমরা যদি প্রিভিয়াস অপশনে যেতে চাই, মানে ব্যাক করতে চাই, তাহলে আমাদের কী কী দিতে হবে, কন্ট্রোল জেড, মানে কী করতে হবে, আন্ডু করতে হবে। তাহলে আন্ডু করার জন্য আমরা কী করতে হবে, কন্ট্রোল জেড। ঠিক আছে, আমরা যদি কন্ট্রোল জেড দিই তাহলে সেটা কী করতে থাকবে, রিড হতে থাকবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আন্ডুর কাজ। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি আপনাদের সুবিধার্থে আমি আমার প্রিভিয়াস একটা স্লাইড থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসব। ধরুন আমি এই লেখাটুকু কন্ট্রোল সি কপি করলাম, দেন আমার যে পেজটা আছে যেটাতে আমি কাজ করতেছি এখানে, এগুলো আমি রিমুভ করে দিই, ক্লিক করে ডিলেট ক্লিক করলে চলে যাবে, অথবা কন্ট্রোল অল ক্লিক করে ডিলিট দিলে পুরো পেজটা কী হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেন আমি আমার এই অংশটুকু কী করব, কপি করব, দেন আমার যে ওয়ার্ড ফাইলে আমি কাজ করতেছি সেই ওয়ার্ড ফাইলে আমি কী করে দেবো, কন্ট্রোল বি, মানে কন্ট্রোল বি মানে পেস্ট। তো এই কন্ট্রোল বি দেওয়ার পরে এখন আমরা কি করব, সেটাকে অ্যালাইনমেন্ট করব। আমাদের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এখানে 3 ধরনের অ্যালাইনমেন্ট আছে। এটা লেফট অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে কি রাইট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টগুলো করলে কি হয়, আমাদের লেখাটা খুব সুন্দর, মানে গোছানো আসে। আর হচ্ছে জাস্টিফাইড। এখন এই 4টে জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে কীভাবে এই 4টে জিনিস কাজ করে। ধরেন আমি পুরোটাকে আগে কী করে নিতে হবে, প্রথম শর্ত হচ্ছে পুরোটাকে আমার কী করে নিতে হবে, পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে যেমন আমি কার্সার ধরে পুরোটাকে সিলেক্ট করছি, যেহেতু আমার এই লেখাটুকু আছে, তাহলে আমি কী করতে পারি, এটাকে এভাবে না করে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমি যদি আমার একটা বর্তমান লেফট অ্যালাইনমেন্ট আছে, যেখানে এখন জাস্টিফাইড পোর্শন চলে গেছে, আমি এখন যদি এখানে ক্লিক করি তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হবে, অর্থাৎ লেখাটা বাম দিক থেকে সুন্দর করে মানে সিরিয়াল হবে। দেন আমি যদি বলি যে না আমি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করবো, তাহলে আমি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করে করতে পারি, অথবা আমি আগে লেফট অ্যালাইনমেন্টে যাওয়ার পরে কন্ট্রোল ই দিলেও হবে, সেটা কী হয়ে যাবে, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা, আপনি শর্টকাট টুল ইউজ করতে পারেন, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এবং দেন আপনি চাইলে রাইট অ্যালাইনমেন্ট করতে পারেন, যেমন রাইট অ্যালাইনমেন্ট করলাম, তাহলে আমাদের কি লেখাটা বাম দিক থেকে আমার লেখার মাথাটা ক্লিয়ার থাকবে। তো আপনার এটার জন্য শর্টকাট টুল হচ্ছে কি কন্ট্রোল আর, এই যে দেখেন এখানে লেখা আছে যে অ্যালাইন রাইট, কন্ট্রোল আর। আপনি যদি কন্ট্রোল আর ক্রিয়েট করেন সেটা রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আর যদি কন্ট্রোল, এই যেখানে দেখেন এখানে যদি কন্ট্রোল এল দেন তাহলে হচ্ছে কি এটা লেফট অ্যালাইনমেন্ট হবে, আর যদি কন্ট্রোল ই দেন তাহলে হচ্ছে কি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হবে, আর যদি এখানে কন্ট্রোল জে দেন তাহলে জাস্টিফাইড হবে। যেমন ধরেন আমি কন্ট্রোল জে দিলাম, এখানে আমার জাস্টিফাইড হয়ে গেছে, অর্থাৎ লেখাটা দুই মাথা খুব সুন্দর করে সোজা হয়ে সে লেখাটা খুব সুন্দর করে দেখাবে। এরপরে আসেন আমরা এখানে স্পেসিংয়ের যে ব্যবহারটা সেটা শিখব। স্পেসিংয়ের ব্যবহারের জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমাদের এই যে দেখেন এই জায়গায় লেখা আছে যে আপনি এখানে যদি কার্সারটা রাখেন তাহলে সেই কার্সারটার বিপরীতে আপনাকে যে লেখাটা দেখা হচ্ছে সেটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা হচ্ছে স্পেসিং বলতে বোঝাচ্ছি যে দুইটা লাইনের মধ্যে কতটুকু ফাঁকা রাখবেন আপনি কি 1 ইঞ্চি ফাঁকা রাখবেন নাকি কতটুকু ফাঁকা রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন দেখেন স্পেসিং 1 আছে, 1.5 আছে, 5 আছে, 2 আছে, 2.5 আছে। আপনি যত বেশি স্পেস দিবেন সেই লেখাটা একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব তত বেশি হবে। তবে আইডিয়াল হচ্ছে গিয়ে 1.5, আমরা সবসময় 1.5 কাজ করার চেষ্টা করব। আমি আমার সুবিধার্থে আমি সেটাকে আপাতত
1.5ই রাখবো। এ হচ্ছে আমার অ্যালাইনমেন্টের কাজ। এখন সাপোজ ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ইন্ট্রোডাকশন, এখন এই ইন্ট্রোডাকশনটা এটা আমার হেডিং, তাহলে আমরা হেডিংটা এখন কী করবো, ব্রড করবো এবং তার নিচে আন্ডারলাইন দেওয়ার শিখবো। আমরা অলরেডি আমি সেটা এক্সপ্লেন করেছি, তো সেটা আমি আবার একটু দেওয়ার ট্রাই করতেছি। তো এটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন, কাঁচাটা দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন বোল্ট, এটা দিলে বোল্ট হয়ে যাবে, এটা দিলে ইটালিক হয়ে যাবে এবং এটা দিলে তার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তো আমি সেটাকে আপাতত বোল্টে করে রাখবো এবং বোল্ট করে রাখার পরে আপনি আপনার ফন্টটা চেঞ্জ করতে পারবেন। আর আপনি কোন ফন্টে রাখতে চাচ্ছেন, আপনি ক্যালিব্রিতে রাখবেন নাকি টাইমস নিউ রোমান রাখবেন নাকি এরিয়ালে রাখবেন। তো সবচেয়ে সুন্দর হচ্ছে এরিয়াল অথবা টাইমস নিউ রোমান, এই দুটো হচ্ছে কি অফিসিয়ালি ইউজ করা হয়। তো আমি টাইম নিউ রোমান্সে রাখবো। তো টাইম নিউ রোমান্স ক্রিয়েট করে দিলে, ক্লিক করে দিলে সেটা টাইম নিউ রোমান্সে আমাদের লেখার ফন্টটা চলে যাবে। লেখাটা চলে যাওয়ার পরে আমি সেটা লেখাটার একটু ফন্ট সাইজটা একটু বড় করে দেবো, আমি 18 করে দিলাম। এই গেল হচ্ছে ফন্ট সাইজ বড় করা এবং ছোটো করার প্রসিডিউর। আপনি চাইলে এটা ম্যানুয়ালি করতে পারবেন, আপনার দরকার 17 দিয়ে ইন্টার দিলে সেটা 17 দেখাবে। এছাড়া আপনার এখানে দেখেন, এখানে যদি আছে ইনক্রিজিং ফন্ট সাইজ, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ফন্ট সাইজটা কী হবে, ক্রমাগত বাড়তে থাকবে। আর আপনি হচ্ছে এখানে যদি কার্সারটা রাখেন, লেখা উঠতেছে কি ডিক্রিজিং ফন্ট সাইজ, অর্থাৎ আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে সেটা ক্রমাগত ছোটো হতে থাকবে। তাছাড়া আর আপনি যদি শর্টকাট টুল ইউজ করতে চান, দেখেন কন্ট্রোল যে সিম্বলটা যদি ইউজ করেন, মানে লেস দেন সিম্বলটা ইউজ করেন, তাহলে সেটা কি অটোমেটিক্যালি ডিক্রিজ হতে থাকবে। যেমন দেখেন আমি যদি ইউজ করি কন্ট্রোল, আচ্ছা যাই হোক, তাহলে এগুলো হচ্ছে শর্টকাট টুল। আপনি এই শর্টকাট টুল ইউজ করতে পারেন, আপনি কি চাইলে নর্মাল প্রসিডিউরও ইউজ করতে পারেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লেআউটের ব্যাপারটা। আমরা যে আসলে কাজগুলো করতেছি, আমার পেজ লেআউটটা কেমন হওয়া উচিত, সেটা কি আমার কি ল্যান্ডস্কেপ হবে নাকি সেটা কি পোর্ট্রেট হবে, তার মার্জিন লেভেলটা কত হবে, সেই জিনিসটা আমরা শেখার ট্রাই করবো। তো সেই জন্য আমাদের কোথায় চলে যেতে হবে, লেয়ারে চলে যেতে হবে। তো আমরা অলরেডি কিন্তু আমাদের হোমের যে টুলগুলো আছে এগুলোর সাথে আমরা অলরেডি কিন্তু পরিচিত হয়ে গেছি। এখানে এছাড়াও আরও কিছু টুল আছে, সেটার কাজ আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে আমি একটু লেআউট নিয়ে কথা বলতে চাচ্ছি। দেন আপনি চলে যাবেন লেআউটে চলে যাওয়ার পর এখানে লেখা আছে মার্জিন। আপনি আপনার মার্জিনে কত রাখতে চাচ্ছেন, সেটা লেফট সাইড, রাইট সাইড, টপ, বটম কত রাখতে চাচ্ছেন, আপনি কি 1 রাখবেন নাকি 0.5 ইঞ্চ রাখবেন, সেটা আপনার উপরে। তো আমি এখানে নর্মালি 1 ইঞ্চ করে রাখলাম। হ্যাঁ, দেন আপনার ওরিয়েন্টেশন, আপনার পেজ ওরিয়েন্টেশনটা কেমন হবে, সেটা কি পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে। যখন আমি যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে সেটা কি ফরমেশনে চলে যাবে। দেখেন প্রোভাইড করে এই যে ল্যান্ডস্কেপ পোর্শন চলে গেছে। আপনি যদি পোর্ট্রেটে রাখতে চান তাহলে পোর্ট্রেটে চলে আসবে। দেন আপনার সাইজটা কী হবে, পেজ সাইজটা কী হবে, সেটা কি লিগাল পেজ হবে নাকি লেটার হবে নাকি A3 A4, আপনি কোন পেজে লিখতে চাচ্ছেন। তো আমাদের অফিসিয়ালি আমরা যে পেজটা ইউজ করি সেটা হচ্ছে মোটামুটি বলা চলে যে A4 পেজ। দেন আপনার এখানে কলাম আছে, হ্যাঁ আপনি কতটা কলাম করতে চান, 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট, এই যে এখানে এইগুলো আপনি যারা বাসায় বসে বসে একটা একটা করে ইউজ করতে পারবেন। এখানে এরপরে আছে কি পেজ ব্রেক। আপনি যদি পেজ ব্রেক দেন তাহলে কী হবে, আপনার পেজ ব্রেক দিলে একটা পেজের পরে দ্বিতীয় পেজে আপনি চলে যেতে পারবেন, অর্থাৎ সামনে একটা নতুন পেজ ক্রিয়েট হবে। যেমন দেখেন আমি যে এখানে আমি যদি কন্ট্রোল জেড দিই, আবার দেখেন আমার এখানে কি আছে, আমাদের কার্সারটা এখানে আছে। তো এখান থেকে আমি যদি পেজ ব্রেক দিই তাহলে আমার এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট হবে এবং বাকি লেখাটা কোথায় চলে যাবে, একবার নিচে চলে যাবে। দেখেন পেজ ব্রেক হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের প্রশ্ন চলে আসলাম। এরপর হচ্ছে লাইন নাম্বারস, এগুলো আপনারা পরে বুঝতে পারবেন। আপনি যদি এগুলো তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, স্পেসিংয়ের ব্যাপার আছে, করতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। দেন আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। আমরা অলরেডি হয়তো বা লেআউট টুলের যে বেসিক যেগুলো আমার খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি আপনার সাথে কথা বলে ফেলছি। দেন আমরা চলে যাব এখন ইনসার্টে যাওয়ার পরে
আমরা এখন দেখব যে আমরা কিভাবে একটা পিকচার ইনসার্ট করতে পারি আমাদের ডকুমেন্টসের মধ্যে। তো দেখেন, এই দেখেন আমি আমার এই জায়গায় কার্সারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এই জায়গায় একটা নতুন ইমেজ কী করব, ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, ইনসার্ট অপশনে যেতে হবে, তারপর পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করার পর সেটা আপনাকে আপনার লোকেশানে নিয়ে যাওয়ার জন্য লোকেশান দেখাবে। তো আপনি যে জায়গায় রেখেছেন আপনার ইমেজটা, সেই জায়গায় আপনি চলে যাবেন। তো আমি সেটা আমার নিউ জিতে রেখেছি, ভিডিও রেকর্ডিং MS ওয়ার্ড। তো দেখেন এখানে আমার একটা ইমেজ আছে, ইমেজ 1 নামে। সেই ইমেজটাকে আমি ক্লিক করে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিলে দেখবেন কি হয়, সেই ইমেজটা আমার এখানে শো করতেছে। তো আপনি শো করার ফলে আপনি সেটাকে কি করতে পারবেন, এই যে কর্নার ধরে বাড়িতে করে নিতে পারবেন। আপনি অলওয়েজ এই ইমেজগুলো ছোটো বড়ো করার ক্ষেত্রে কর্নার ধরে ছোটো বড়ো করতে হবে। যদি আপনি এই যে সাইডে ধরে করেন তাহলে ইমেজটার কিন্তু আকৃতি পরিবর্তন হয়ে যাবে, যেটা একদিকে বড় হবে। তো আমরা সবসময় কী করব, সে কর্নার ধরে ছোটো বড়ো করার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা আসলে কীভাবে একটা ইমেজ আমরা ইনসার্ট করতে পারি। তারপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা কীভাবে টেবিল রেডি করতে পারি। যেমন ধরেন আপনার একটা টেবিল প্রয়োজন, যে যেমন এটাকে বলা হচ্ছে কি কলাম, আর এগুলোকে আমরা বলবো কি, এভাবে আমরা যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো সারি বা রো। আমার ধরেন যে দুইটা রো, সরি একটু জাস্ট ওয়েট, সরি, দেখেন এই দেখেন আমার দুইটা রো, তিনটা রো, চারটা কলাম আমি নিলাম। ক্লিক করার পরে দেখেন আমার তিনটা রো, চারটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, আর একটা রো, দুইটা রো, তিনটা রো ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি আবার চিন্তা করি যে না, আমি সেটাকে এটা রাখবো না, আমার আর কলাম বেশি দরকার এবং রো বেশি দরকার, তাহলে দেখেন আপনি যত দিবেন তত। এখানে হচ্ছে আমার এই যে দেখেন আমার এখানে 1 2 3 4 5টা কলাম আর হচ্ছে 4টা রো ক্রিয়েট হয়েছে। তো ঠিক এখানে আপনি ইনসার্টে যাওয়ার পরে আপনার প্রতিবারেই এখান থেকে আপনার কতটা কলাম কতটা রো লাগবে আপনি সিলেক্ট করে নেবেন। অথবা আপনি ইনসার্ট টেবিলে গিয়েও সেটা আপনার নাম্বার অফ কলাম কত লাগবে, যেমন আমি যদি নাম্বার অফ কলাম 9 দিলাম এবং নাম্বার অফ রো দিলাম হচ্ছে গিয়ে 6, যদি আমি ওকে দিই তাহলে আমার ওইরকম একটা কী হবে, কলাম তৈরি হয়েছে। এখানে এটা কেন তৈরি হয়েছে এটার ভিতরে, কারণ আমার এখানে এটা ক্লিক করা ছিল, কাঁচাটা এখানে ক্লিক করা ছিল। তো সো আমি এটা কী করলাম, এখানে রেডি করব। দেন এখানে আমি ইনসার্ট টেবিলে যাব, দেন আমি এখানে 9 দিলাম আর এখানে 6 দিলাম। 6 দেওয়ার পর এন্টার দিলে অটোমেটিক্যালি আমার ওই অনুপাতে আমার কী হয়ে যাবে, কলাম এবং রো ক্রিয়েট হয়ে যাবে। যার ফলে আমি এখানে কী করতে পারবো, যেমন লিখতে পারবো, তারপর আমি আমাদের টেবিলটা গুছাতে পারবো, নেম ডেট সাবমিশন ডেট দিয়ে এটা সাবমিশন ডেট, হ্যাঁ। এরপরে হচ্ছে এইভাবে আপনি টোটালটা কী করতে পারবেন, রিঅ্যারেঞ্জ করতে পারবেন এবং ডাটাগুলোকে এখানে আপনি প্রপারলি ইনপুট দিতে পারবেন। ইনপুট দেওয়ার পরে ধরেন সাপোজ আপনার এই দুইটা কলাম, এই দুইটা রোকে আপনি কী করতে চাচ্ছেন, একটাতে কনভার্ট করতে চাচ্ছেন। তো দুটাকে সিলেক্ট করার পরে আপনার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি যদি দেন মার্জ সেল যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে তার বর্ডারটা অটোমেটিক্যালি চলে যাবে। সিমিলারলি আপনি যদি এইভাবে এই তিনটাকে বা এই চারটাকে বা এই যে টোটালটাকে আপনি একটা করতে চাচ্ছেন, হ্যাঁ, আবার আপনি কি করতে পারবেন, মার্জ সেল দিতে পারবেন। আর বলে না আমি আবার সেটাকে ফিরে আনতে চাচ্ছি, তাহলে আপনি আবার পুনরায় কী করবেন, ওকে, তারপর আপনি যাচ্ছেন যে এটাকে ডিলিট করে দিতে। এটা ডিলিট করে দিলে এটার উপরে এই যে দেখেন তীর চিহ্ন উঠবে, তীর চিহ্নটা দিয়ে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন ডিলিট কলাম। আপনি যদি এখানে ডিলিট কলাম দেন তাহলে কি হবে, কলামটা ডিলিট হয়ে যাবে, দেখছেন।
এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের টেবিলগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি এবং আমরা আমাদের ইনফরমেশনগুলোকে ইনপুট দিতে পারি। এখন আপনি চাইলে এই টেবিলের ঘরগুলো কী করতে পারেন, বড় ছোটো করতে পারবেন। এই যে দেখেন, এইভাবে যখন কার্সারটা তৈরি হবে তারপর আপনি এখান থেকে কী করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। এখন দেখেন এখানে উপরে নিচে করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে সেটা কী করে নিতে পারবেন, ওরিয়েন্টেশন করে নিতে পারবেন। দেন আমরা এখানে কী করে দেব, সেভ ক্লিক করলে আমার ফাইলটা কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো চলুন আমরা আরেকটু অল্প একটু কিছু জিনিস দেখে আমরা আজকের মতো শেষ করে দেব। দেন আমি একটা নতুন লেখা একটু নিয়ে আসব, কপি করে। যেমন ধরেন আমি এখান থেকে একটু লেখা, দ্য মেজর অবজেক্টিভ অফ পড়াশো, এই লেখাটুকু আমি একটু কী করবো, কপি করে আমরা যে ওয়ার্ডে কাজ করতেছিলাম সেই ওয়ার্ডে আমরা কী করে দেবো, কন্ট্রোল বি করে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমরা এখন শিখবো যে আমরা কীভাবে অনেকগুলো লেখা নাম্বারিং করতে পারি। তো দেখেন এখানে আমার বোল্ড দেওয়া ছিল, সেটা বুলেট ফর্মে দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে অনেকগুলোতে দেখাইতে পারবেন। যেমন দেখেন এটাতে দেখাইতে পারবেন, আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটাতে দেখাবে। দেখেন যেটা সিলেক্ট করে দেবেন সেটাতে দেখাবে। তো দেখেন তার আগে আমি আর একটু কাজ করে নিতে চাচ্ছি। যেমন এগুলাকে কী করে দিতে চাচ্ছি, আমি আপনার দেখান সুবিধার্থে এগুলো আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এই চারটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে গিয়ে আমি যেটা সিলেক্ট করবো সেই অনুসারে সে কী হবে, নাম দিয়ে দেখাবে না, আমি যে অনুসারে যে ফরমেশনটা দিতে চাই সেই ফরমেশনে সেটা কী হয়ে যাবে, শো করবে, বা বুলেট ফর্মটা সেভাবে দেখাবে। দেন আপনি যদি বলেন না আমি 1 2 3 বা অন্য কোনো ফরমেশনে দেখাতে চাচ্ছি, বা রোমান হরফে দেখাতে চাচ্ছি, বা 1.1 এভাবে দেখাতে চাচ্ছি, আপনি যেটা সিলেক্ট করে দেন অবশ্যই সেটাকে কী করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনি যেটাতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যে পোর্শন দেখাতে চাচ্ছেন সেভাবে দিলে সেটা অটোমেটিক্যালি ওরকম হয়ে যাবে। যেমন 1 ছিল আবার চলে আসবে, আর উঠে দিলে আবার আগের পোর্শন চলে আসবে। এই ছিল এই অংশটুকুর কাজ। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা টিউটোরিয়াল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন, হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ এবং বেনিফিশিয়াল হবে। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন, এবং সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।